Law Insight Law, protecting your rights with integrity. সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের অংশে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বা কমন হওয়ার সম্ভাবনা আছে বা প্রতি বছরই পড়ে থাকে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো পড়লে আপনারা অবশ্যই কমন পাবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধিভিত্তিক সম্পত্তিগুলো কি কি? বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের দেশের উন্নয়ন কিভাবে অবদান রাখতে পারে তা আলোচনা করো। এই প্রশ্নটা খুব সংক্ষিপ্ত হবে আলোচনা করা হয়েছে, যেগুলো আপনারা পড়লেই মনে রাখতে পারবেন। তো উদাহরণ হিসাবে দেখি একটা প্রশ্ন, বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলতে কি বোঝো? বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলতে সেসব সম্পত্তিকে বোঝায় যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে জাতীয় আয় বা সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ যে সম্পত্তি ব্যবহার করে নতুন পণ্য বা সেবা উৎপাদন করা যায় এবং ভবিষ্যতে আরো আয় সৃষ্টি হয় তাকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলা হয়। উদাহরণ কি কি আছে? কারখানা, যন্ত্রপাতি, কৃষি জমি, কাঁচামাল, দোকান, অফিস, ভবন। বুদ্ধিভিত্তিক সম্পত্তির সংখ্যা চলে গেল। সহজ কথায় কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তিগুলো কি কি দেওয়া আছে কিন্তু, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, শিল্প নকশা, ভৌগোলিক নির্দেশক, ট্রেড সিক্রেট, এগুলো যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি, এর উদাহরণ দেওয়া আছে এক লাইনে, আপনারা পড়ে নেবেন, কারণ এগুলো পড়লে অবশ্যই মনে থাকার কথা। এবং এই প্রশ্নটা যদি পড়ে তাহলে অবশ্যই আপনারা অ্যান্সার ভালোভাবে করতে পারবেন। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারে তা আলোচনা করো। ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। ভূমিকা, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন বলতে মানুষের মেধা, চিন্তা, সৃজনশীলতা থেকে সৃষ্ট সম্পদের আইনগত সুরক্ষাকে বোঝায়। প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, শিল্প নকশা ইত্যাদি এই আইনের অন্তর্ভুক্ত। একটি দেশের টেকসই উন্নয়নে এই আইনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমিকা গেল, উদ্ভাবন ও গবেষণা উৎসাহ প্রদান, শিল্পায়ন বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা, সাংস্কৃতিক বিকাশ, নকল ও অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ, রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সুরক্ষা। এবার উপসংহার, পরিশেষে বলা যায় বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন একটি দেশের উদ্ভাবন, শিল্পায়ন, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সুষ্ঠু প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইন দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেখুন কত সংক্ষিপ্তভাবে প্রশ্নটা আলোচনা করা হয়েছে। এইভাবে প্রতিটা প্রশ্নে আলোচনা করা হয়েছে। প্রতিটা প্রশ্ন দেখেন একদম কত সহজ করে এই প্রশ্নটা তিনটা ক খ গ কত সহজে আলোচনা করা হয়েছে। আপনি লিখলে অবশ্যই 15 মার্ক পেতে পারেন। 2 নাম্বার প্রশ্নটা করা আছে, বুদ্ধিভিত্তিক সম্পত্তির প্রকৃতি আলোচনা করো। বুদ্ধিভিত্তিক সম্পত্তির পার্থক্য দেখাও। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আন্তর্জাতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও সহজভাবে ভূমিকা দিয়ে তৈরি করা হয়েছে, সুন্দর করে সংক্ষিপ্তভাবে। তৃতীয় প্রশ্নটা আমরা দেখি কি বলা আছে। এই পার্থক্যটা আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক, সেখানে ঢুকে আপনারা পড়ে নিতে পারবেন। বুদ্ধিভিত্তিক সম্পত্তি ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি পার্থক্য দেখাও। সম্পত্তি আলাদা, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আলাদা। কথার সম্পত্তি কিন্তু বিষয়ের মধ্যে পার্থক্য আছে। দেখি এটা ভূমিকা কি। সম্পত্তি বলতে সাধারণভাবে এসব বস্তু অধিকারকে বোঝায় যেগুলো উপরে মানুষ আইনগত মালিকানা থাকে এবং যার অর্থনৈতিকভাবে মূল্যবান। সম্পত্তি প্রথম দুই প্রকার, ভৌত বা দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি। বুদ্ধিভিত্তিক সম্পত্তি হলো অদৃশ্য সম্পত্তি একটি বিশেষ ধরন যা মানুষের মেধা, সৃজনশীলতা থেকে সৃষ্টি হয়। এই ধরনের সম্পত্তি প্রকৃতি, বৈশিষ্ট্য, মৌলিক পার্থক্য বিদ্যমান। ভূমিকা দেওয়া আছে, এর উপসংহার করেছি। এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি আন্তর্জাতিক বৈশিষ্ট্য আলোচনা করো। আন্তর্জাতিক আলোচনারও একটা ভূমিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক বৈশিষ্ট্য পয়েন্ট দেওয়া আছে, আন্তর্জাতিক স্বীকৃতি, সুরক্ষা, আন্তর্জাতিক চুক্তি কনভেনশন, বার্ন কনভেনশন, আন্তর্জাতিক চুক্তি কনভেনশনের মধ্যে প্যারিস কনভেনশন আছে, ট্রিপস চুক্তি আছে, জাতীয় আইনের মাধ্যমে বাস্তবায়ন, জাতীয় সমতা নীতি, সীমান্ত অতিক্রম প্রয়োগ, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা WIPO, উইপো এর ভূমিকা, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্ক, উন্নত উন্নয়নশীল দেশের সাথে সমন্বয়, উপসংহার তৈরি করা হয়েছে। এবার একটি দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিভিত্তিক সম্পত্তির ভূমিকা অবদান কি, এটাও ভূমিকা সহকারে আলোচনা করা হয়েছে। এর নাম খ নাম্বারে বুদ্ধিভিত্তিক সম্পত্তি রক্ষার্থে ওয়াইপোর ভূমিকা বিশ্লেষণ করো। এই ওয়াইপোর ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইবার কিন্তু পরীক্ষায় ওয়াইপোর ভূমিকা পড়লেও পড়তে পারে, আপনারা সুন্দরভাবে পড়ে যাবেন। এটারও ভূমিকা তৈরি করা হয়েছে। দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিভিত্তিক সম্পত্তির ভূমিকা অবদান কি আলোচনা করা হয়েছে। এর পয়েন্ট ভিত্তিক আলোচনা করা হয়েছে, সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। তারপর আসি বুদ্ধিভিত্তিক সম্পত্তি রক্ষার্থে ওয়াইপোর ভূমিকা আলোচনা করো।
এটা একটা ভূমিকা তৈরি করা হয়েছে। দেখি ভূমিকাটা কি। আধুনিক বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতা অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই সৃজনশীল কাজগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি কার্যকর ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন থেকে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন গঠিত হয়, যাদের সঙ্গে একটি বিশেষায়িত সংস্থা হিসেবে ওয়াইপো বিশ্বব্যাপী বৌদ্ধিক সম্পত্তি রক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াইপোর ভূমিকা: আন্তর্জাতিক বৌদ্ধিক সম্পত্তি ব্যবস্থা গঠন, আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন পরিচালনা, আন্তর্জাতিক নিবন্ধন ব্যবস্থা পরিচালনা, উন্নয়নশীল দেশের সহায়তা প্রদান, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি, বিরোধ নিষ্পত্তির ভূমিকা, ডিজিটাল যুগের সুরক্ষা নিশ্চিতকরণ, গবেষণা ও তথ্য সরবরাহ। উপসংহার দেওয়া আছে, উপসংহারটা আপনারা পড়ে নেবেন। এবার কপিরাইট, কপিরাইট থেকে একটা প্রশ্ন প্রতিবার এসে থাকে, দেখা যাক কি প্রশ্ন তৈরি করা হচ্ছে। কপিরাইটের মালিককে, এই ব্যতিক্রমগুলো আলোচনা করো, কপিরাইটের মালিকের অধিকারগুলো আলোচনা করো। কপিরাইট আইনের লঙ্ঘন বলতে কি বোঝো? কপিরাইট আইনের ভঙ্গের প্রতিকার কি কি? কোন কার্যে কপিরাইট সরকার শর্তাবলী বা মান নির্ণয় কি? এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় আসলেও আসতে পারে। সুন্দর করে দেওয়া আছে কপিরাইটের মালিককে, একদম ব্যাখ্যা করে। কপিরাইটের মালিক সাধারণত হলো সৃষ্টিকর্তা বা অথবা ক্রিয়েটর, যিনি সাহিত্যকর্ম, সঙ্গীত, শিল্পকর্ম, চলচ্চিত্র, সফটওয়্যার ইত্যাদি সৃষ্টি করেছেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে মালিক ভিন্ন হতে পারে। চুক্তির মাধ্যমে হতে পারে, চাকরির আওতায় সৃষ্টি, সরকারি কাজে, যৌথ সৃষ্টি। এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। দেখা যায় চুক্তির মাধ্যমে, সৃষ্টিগত চুক্তির মাধ্যমে কপিরাইট অন্য ব্যক্তির প্রশ্নের কাছে হস্তান্তর করলে সেই ব্যক্তির প্রশ্নের মালিক হয়। চাকরি আওতায় সৃষ্টি: কোনো ব্যক্তি চাকরির দায়িত্ব থেকে কোনো কাজ সৃষ্টি করলে সাধারণত নিয়োগকর্তাই কপিরাইটের মালিক হয়। সরকারি কাজে, সরকারি কর্মচারীদের দাপ্তরিক কাজে সৃষ্ট কর্ম কপিরাইটের সরকার ভোগ করে। যৌথ সৃষ্টি: একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো কাজ সৃষ্টি করলে সবাই যৌথ মালিক হন। কপিরাইটের মূল মালিক হবেন সৃষ্টিকর্তা, তবে আইন ও চুক্তি অনুযায়ী মালিকের পরিবর্তন হতে পারে। কপিরাইটের ব্যতিক্রমগুলো আলোচনা করো, দেওয়া আছে সুন্দর করে। এগুলো সুন্দর করে আপনারা পড়ে নেবেন। দেখেন এগুলো কিন্তু পয়েন্ট একটা দেওয়া আছে। কপিরাইটের মালিকানার ব্যতিক্রম, চুক্তির মাধ্যমে হস্তান্তর, সরকারি কাজ, যৌথ সৃষ্টি, মৃত্যু বা উত্তরাধিকার। এবার কপিরাইটের মালিকের অধিকারগুলো আলোচনা করো। কপিরাইট হলো সৃজনশীল কাজের উপর সৃষ্টিকর্তার আইনগত অধিকার। এটি সৃষ্টিকর্তাকে তার কাজের ব্যবহার, বিতরণ, উপার্জন একসাথে নিয়ন্ত্রণ দেয়। কপিরাইটের মালিক অধিকার মূলত অধিকার, অর্থনৈতিক অধিকার ও নৈতিক অধিকার দুই ভাগে বিভক্ত। অর্থনৈতিক অধিকারের ভাগ করা হয়েছে প্রকাশের অধিকার, প্রতিলিপি বা কপি তৈরির অধিকার, বিতরণ বা বিক্রির অধিকার, প্রদর্শন বা প্রদর্শনের অধিকার, অনুকরণ বা উদ্ভাবিত কাজ তৈরি করার অধিকার। নৈতিক অধিকার: সত্তার স্বীকৃতি, কর্মের অখণ্ডতা রক্ষা, প্রকাশের অনুমতি এবং প্রত্যাখ্যান। অন্যতম গুরুত্বপূর্ণ অধিকারগুলো দেওয়া আছে। লাইসেন্স দেওয়ার অধিকার আছে, বাণিজ্যিক উপার্জনের অধিকার দেওয়া আছে, উত্তরাধিকারী অধিকার দেওয়া আছে। এবার কপিরাইট আইনের লঙ্ঘন বলতে কি বোঝো? কপিরাইট আইনের ভঙ্গের প্রতিকার কি কি? কোন কোন কাজে কপিরাইটের শর্তাবলী মান নির্ণয় করো। এটাও সুন্দর করে ভূমিকা সহ দেওয়া ছিল, আপনারা এভাবে করবেন। ভূমিকা সহ লিখবেন যে দেওয়া আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সৃষ্টিগত অনুমতি ছাড়া তার কপিরাইট সুরক্ষিত কাজে ব্যবহার, প্রকাশ, অনুলিপি তৈরি, বিতরণ বা বিক্রয় করে সেটি কপিরাইট আইনের লঙ্ঘন। সহজভাবে বোঝানোর উদাহরণ দেওয়া আছে। বৈশিষ্ট্য: কপিরাইট আইনের লঙ্ঘনের মানে হলো স্রষ্টার অনুমতি ছাড়া তার সৃজনশীল কাজে ব্যবহার বা পরিবর্তন করা। কপিরাইটের ভঙ্গের প্রতিকার কি কি আছে? সিভিল প্রতিকার আছে। প্রতিকারগুলো চেয়েছে কি কি? এই উপরটুকু আপনার ভূমিকা হিসেবে লিখতে পারেন। কপিরাইট আইন ভঙ্গ হলে সৃষ্টিগত অধিকার লঙ্ঘিত হয়। আইন অনুযায়ী কপিরাইট মালিককে সৃষ্টিগত অর্থনৈতিক ও নৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিকারগুলো সাধারণত আইনি ব্যবস্থা, ফৌজদারি ব্যবস্থা এই দুভাগে বিভক্ত। এটার ভূমিকা হিসাবে এইটুকু লেখার পরে এইটুকু ভাগ করে দিবেন। সিভিল প্রতিকার: সিভিল প্রতিকারের মধ্যে কি আছে? ক্ষতিপূরণ আছে, আদেশ আছে, কপিরাইট বা মালিকের স্বীকৃতি আছে, অনুলিপি বা নকল ধ্বংস আছে। ফৌজদারি প্রতিকার: জরিমানা, কারাদণ্ড। অন্যান্য প্রতিকার: লাইসেন্সিং, চুক্তি পুনঃস্থাপন, রয়্যালটি প্রদানের আদেশ। কোন কাজে কপিরাইট সংরক্ষণ শর্তাবলী মান নির্ণয় কি? এরাও ব্যাখ্যা সরব দেওয়া আছে। কাজটি সৃজনশীল হতে হবে, মানসিক বুদ্ধিভিত্তিক সম্পত্তি হতে হবে, নির্দিষ্ট আকার প্রকাশ, আইনের সুরক্ষা পাওয়ার জন্য কোনো বৈধতা বাধ্যতামূলক নয়, কপিরাইটের সীমাবদ্ধতা, নির্দিষ্ট সময়ের জন্য বৈধ। উপসংহার দেওয়া আছে। কপিরাইট সত্ত্ব নিয়োগ কাকে বলে? সত্ত্ব নিয়োগ কিভাবে করতে হয়? সত্ত্ব নিয়োগ লাইসেন্সের মধ্যে পার্থক্য। এই সত্ত্ব নিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য, সত্ত্ব নিয়োগ কিভাবে করতে হয়, কপিরাইট সত্ত্ব নিয়োগ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় পড়তে পারে। এটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন। অনেকগুলো দেওয়া আছে, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। সত্ত্ব নিয়োগ কিভাবে করতে হয় সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। এটার লিঙ্কটা দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমার ওয়েবসাইটে প্রবেশ করে এটা পড়ে নিতে পারেন। সত্ত্ব নিয়োগ ও লাইসেন্সের পার্থক্য, তখন পার্থক্য কত সুন্দর করে করা আছে, খুব সংক্ষিপ্তভাবে পড়লি। 7টা। ট্রেডমার্ক সংজ্ঞা দাও। ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে পারে কে? ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে হবে। একটি আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন নবায়ন করার পদ্ধতি। ট্রেড
নামের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু এবার আসলেও আসতে পারে। ট্রেডমার্ক ও ট্রেড নামের মধ্যে পার্থক্য। ভূমিকা, ট্রেডমার্কের সংজ্ঞা দাও, কে ট্রেডমার্কে দরখাস্ত করতে পারে? বাজারে কোনো পণ্য বা সেবা চিহ্নিত করার জন্য স্বতন্ত্র চিহ্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডমার্ক গ্রাহককে বা পণ্য সেবা উৎস শনাক্ত করতে সাহায্য করে। ব্যবসায়িক পরিচয়কে সুরক্ষা দেয়, একটি ব্যবসা বা শিল্পে কোনো অননুমোদিত ব্যবহার থেকে রক্ষা করে, ব্র্যান্ডের মর্যাদা বজায় রাখে এবং প্রতিযোগিতার স্বতন্ত্রতা নিশ্চিত করে। ট্রেডমার্কের সংজ্ঞা, ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবার শনাক্তকরণ বা স্বতন্ত্রতা প্রদর্শনের জন্য ব্যবহৃত প্রতীক, নাম, লোগো, চিহ্ন, শব্দ বা ডিজাইন যা গ্রাহককে সেই পণ্য বা সেবা অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে। কে ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে পারে? লেখা আছে পণ্য বা সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো একক বা যৌথ মালিকানা, প্রতিনিধি বা এজেন্ট। গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া আছে, দরখাস্তকারী অবশ্যই ট্রেডমার্কের ব্যবহার অধিকারী বা ভবিষ্যৎ ব্যবহার করার ইচ্ছুক হতে হবে। সৃষ্টিশীল বা স্বতন্ত্র চিহ্ন হওয়া আবশ্যক যা অন্যের ট্রেডমার্কের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে না। এটি আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন ও নবায়ন করার পদ্ধতি। ভূমিকা, ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবা শনাক্ত করার জন্য ব্যবহার করা স্বতন্ত্র চিহ্ন। একটি ট্রেডমার্ক আইনগত সুরক্ষা পেতে হলে সরকারি নিবন্ধন প্রয়োজন যা মালিককে অননুমোদিত ব্যবহার থেকে রক্ষা করে। ট্রেডমার্ক নিবন্ধন প্রক্রিয়া নিয়মিত আবেদন, অ্যাপ্লিকেশন ও নবায়ন রিনিউয়াল ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। ট্রেডমার্কের জন্য আবেদন করার পদ্ধতি, এটাও সঠিকভাবে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। প্রাথমিক পদ্ধতি, আবেদনপত্র পূরণ, ফি প্রদান, যাচাই, সরকারি যাচাই, প্রকাশ, আপত্তি নিষ্পত্তি, মঞ্জুরি। ট্রেডমার্কের নবায়ন পদ্ধতি কিভাবে করতে হবে তাহলে ধাপ ধাপ দেওয়া আছে, ধাপে ধাপে দেওয়া আছে, কোন কোন ধাপ অতিক্রম করতে হবে, উপসংহার দেওয়া আছে। ট্রেডমার্ক এবং ট্রেড নামের মধ্যে পার্থক্য, এটা খুব ভালোভাবে পড়ে যাবেন। এই প্রশ্নটা কিন্তু আসলেও আসতে পারে। এবার একটি ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্য আলোচনা করুন। 2008 সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্কের নিবন্ধন পদ্ধতি আলোচনা করো। কোন কোন ক্ষেত্রে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না? যদি স্বতন্ত্র ধর্মীয় না হয়ে থাকে তাহলে কোন ট্রেডমার্কে নিবন্ধন করা যায় না ব্যাখ্যা করো। একটি ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্য ভূমিকা সহ দেওয়া আছে, সুন্দর করে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা আছে। ভূমিকা বৈশিষ্ট্যগুলো দেখি কি, স্বতন্ত্রতা, সহজভাবে মনে রাখা যায়, আইনগত সুরক্ষাযোগ্য, বৈশ্বিক বাজারে প্রযোজ্য, দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য, ভিজুয়াল বা শব্দগত প্রভাব, পণ্য বা সেবার সঙ্গে প্রাসঙ্গিকতা। 2008 সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি আলোচনা করো। ভূমিকা, ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবার স্বতন্ত্র চিহ্ন যা ব্যবসা ও পণ্য শনাক্তকরণে গুরুত্বপূর্ণ। 2008 সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধন করার মাধ্যমে মালিককে একটি আইনের সুরক্ষা, একচেটিয়া অধিকার ও বাজার স্বতন্ত্র করে। ট্রেডমার্ক সম্পর্কে প্রশ্ন আলোচনা করা হলো। এই ট্রেডমার্কের প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। কোথায়? আমার ওয়েবসাইটে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ঢুকে এই প্রশ্নগুলো আপনারা পড়ে নিতে পারেন। কোন কোন ক্ষেত্রে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না গেল, সুন্দরভাবে পড়বেন প্রশ্নগুলো, খুব পয়েন্ট আকারে দেওয়া আছে। যদি স্বতন্ত্র ধর্মীয় না হয়ে থাকে তাহলে কোনো ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না ব্যাখ্যা করো। এটাও ভূমিকা আকারে, ভূমিকা সহ সুন্দর করে প্রশ্নের ব্যাখ্যা করা আছে। এবার পাসিং অফ কি? পাসিং অফ মামলায় বাদীকে কি প্রমাণ করতে হয়? ট্রেডমার্কের ক্ষেত্রে পাসিং অফ অধিকার লঙ্ঘনের মধ্যে পার্থক্য দেখাও। পাসিং অফের সংজ্ঞা দেওয়া আছে সুন্দর করে, সেগুলো পড়ে নেবেন। পাসিং অফের ট্রেডমার্কের ক্ষেত্রে পাসিং অফ অধিকার লঙ্ঘনের মধ্যে পার্থক্য। প্যাটেন্টের সংজ্ঞা দাও। প্যাটেন্ট কি? প্যাটেন্টের জন্য আবশ্যকীয় উপাদানগুলোকে কি? প্যাটেন্টের মধ্যে কি ধরনের নিশ্চয়তা প্রদান করা হয় থাকে? বাধ্যতামূলক লাইসেন্স কি? প্যাটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করে? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাধ্যতামূলক লাইসেন্স কি এবং প্যাটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করা হয়, এটা কিন্তু ভালোভাবে পড়ে যাবেন। প্যাটেন্টের সংজ্ঞা দেওয়া আছে, প্যাটেন্টের আবশ্যক উপাদানগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, পড়ে যাবেন। যেহেতু সংক্ষিপ্ত সময়, এই জন্য ভালোভাবে বিস্তারিত আলোচনা পড়তে গেলাম না, আপনারা ভালোভাবে পড়ে নেবেন ওখান থেকে, ওয়েবসাইট থেকে দেখবেন আপনাদের সুন্দর ভালোভাবে পরীক্ষা হবে এবং সুন্দর করে লিখতে পারছেন, পড়লে মনে থাকবে। প্যাটেন্টের মাধ্যমে কি ধরনের নিশ্চয়তা প্রদান করা হয়ে থাকে গেল, সুন্দর। বাধ্যতামূলক লাইসেন্স কি? প্যাটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করা হয়? প্যাটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করা, এর ভূমিকা সহ আলোচনা করা আছে। প্যাটেন্টের আইনের উদ্দেশ্য কি? প্যাটেন্টের প্রদানের জন্য কে আবেদন করতে পারে? প্যাটেন্টের প্রদানের পদ্ধতি আলোচনা করো। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্যাটেন্টের আইনের ভূমিকা, এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়ে যাবেন। খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ভূমিকা সহ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করা আছে, ভূমিকা এবং উপসংহার সহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর এই প্রশ্নগুলোর যে পিডিএফ লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলো পড়ে নিতে পারবেন এবং খুব একবার পড়লি, একবার দুবার পড়লি, রিডিং পড়লি হয়তো বা মনে থাকার কথা।
শুধু পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আর যেগুলো আছে খুব সংক্ষিপ্ত হবে, সুন্দরভাবে মানে সহজ সাবলীল মতো করে বোঝানোর জন্য লেখা হয়েছে প্রশ্নের উত্তরগুলো। আপনারা এভাবে পড়লে অবশ্যই পূর্ণাঙ্গ মার্ক পাবেন। পরে যদি আপনারা সঠিকভাবে লিখতে পারেন অবশ্যই পূর্ণাঙ্গ মার্কের দাবিদার আপনারা, এবং সুন্দর পরীক্ষা হবে এবং আপনার পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার যোগ্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।